নমস্কার, ট্রাইটি বাংলার সকলকে স্বাগত। এই মুহূর্তে ঠিক ঘড়ি কাটা সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। আজ ঠিক কী নিয়ে আলোচনা হবে একটু ছোটো আকারে আপনাদের জানিয়ে দিই। মূলত স্বাধীন ভারতের এই প্রথমবার স্পিকার নিয়ে ভোটাভুটি পর্ব চলবে আগামীকাল ঠিক 11টার সময়। এবার এই স্পিকার নিয়ে ভোটাভুটি তো চলবে, কিন্তু তার আগে যে দৈরথ চলছে সমস্ত রাজনৈতিক মহলে, বিশেষ করে দিল্লি সংসদে যেভাবে লোকসভা অধিবেশনকে নিয়ে নানান রকম প্রশ্ন উঠছে, সব থেকে বড় যে কথা উঠছে স্পিকার এবং ডেপুটি স্পিকার নিয়ে, সেই জায়গাতে আলোকপাত করব। তার কারণ ইতিমধ্যেই আপনারা জানেন এর আগে 2019-এ যখন লোকসভা নির্বাচন হয়েছিল এবং তারপরে 5 বছরের যে টেনিওর পেরিয়ে গিয়েছে, সেই টেনিওরে ওম বিড়লা ছিলেন আমাদের লোকসভা স্পিকার। কিন্তু এবারে আবারও কি ওম বিড়লাই হবে লোকসভা স্পিকার? তার কারণ ইতিমধ্যে এনডিএর তরফ থেকে জানানো হয়েছে যে এনডিএর সমর্থন সম্পূর্ণভাবে লোকসভা স্পিকার ওম বিড়লার দিকে রয়েছে। এবার অন্যদিকে এই ওম বিড়লা কে একটু জানা দরকার। তার কারণ আপনারা জানেন কোটা থেকে বিজেপি প্রার্থী ছিলেন ওম বিড়লা। অন্যদিকে কে সুরেশ, যাকে নিয়ে ইন্ডিয়া গঠবন্ধন তারা চাইছে যে কে সুরেশ হবেন লোকসভা স্পিকার, কিন্তু অন্যদিকে দৈরথ একেবারে প্রকাশ্যে। কি দৈরথ বলুন তো? তৃণমূলকে জানানোই হয়নি কে সুরেশের নাম যে রাখা হয়েছে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে জানানোই হয়নি। সেই তৃণমূল কংগ্রেস যাকে লিড করছেন ইতিমধ্যে দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়ে দিলেন যে না, তৃণমূল কংগ্রেস জানতেনই না, এই নাম সম্পূর্ণভাবে কংগ্রেস নিজেদের তরফ থেকে জারি করেছেন। যদিও বা এই বিষয়ে সর্বশেষ ডিসিশন নেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটা জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং। কিন্তু তারপরে একটু পরেই যে ছবিটা ধরা পড়েছিল, সেখানে দেখা গিয়েছিল একদিকে রাহুল গান্ধী, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দুজন মিলে দুজনের সঙ্গে কথোপকথন করছে। প্রশ্ন উঠেছিল ঠিক সেই সময়টি রাজনৈতিক মহলে, তাহলে কি বরফ কিছুটা গলল? এবং অন্যদিকে একেবারে দিল্লি থেকে যদি কলকাতার রাজপথে আপনাকে এনে দাঁড় করিয়ে দিই, তাহলে এই মুহূর্তে পুরসভা নিয়ে তোড়জোড় চলছে। পুরসভার কাজ নিয়ে একেবারে দহরম মহরম অবস্থা। কেন বলছি বলুন তো? গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তিনি বলেছিলেন যে না, পুরসভাতে সঠিকভাবে দায়িত্ব পালন অনেকেই করছেন না, বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলর, এবং প্রত্যেককে ধরে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার জারি করেছে, হুঁশিয়ারি দিয়েছে। বিভিন্ন রকম হুঁশিয়ারির পরে, হুঙ্কারের পরে অবশেষে যে কথাটা বলা যেতে পারে, গোদা বাংলায় যে বিষয়টিকে বলা হয় যে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, ঠিক যেমনভাবে একেবারে পুরসভার তৎপরতা একেবারে কলকাতার বিভিন্ন প্রান্তে যতগুলো পুরসভা রয়েছে সব পুরসভাতে, এবং শিলিগুড়িতেও, সুদূরবর্তী শিলিগুড়িতেও শুরু হয়ে গিয়েছে সেই অভিযান, পুরসভা অভিযান। এবং সেখানে যে যে জায়গাতে বেআইনি নিয়মে বেনিয়ম করে হকাররা তাদের দোকানঘর বসিয়েছিলেন ফুটপাতে, তাদের জন্য জারি হয়েছে বিশেষভাবে বিভিন্ন রকম ব্যবস্থা, এবং তাদেরকে সরাসরি উচ্ছেদও করা হচ্ছে। সেই ছবি আপনারা দেখেছেন ট্রাইটি বাংলার পর্দায়। সেই বিষয় নিয়েও আলোচনা পর্বে আসবো, কিন্তু তার আগে এই যাবতীয় বিষয় নিয়ে অঞ্জনের সাব প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, বিরোধী জোটে অনৈক্য? আমার দ্বিতীয় প্রশ্ন আপনাদের সামনে রাখবো, স্পিকার পদে বিরোধী বা শাসকের লড়াইতে কে এগিয়ে থাকবে? আমার তৃতীয় প্রশ্ন, তৃণমূলকে টেকেন ফর গ্রান্টেড ধরা হচ্ছে? আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, হঠাৎ পুরসভার তৎপরতার কারণ কি? এই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা পর্বে আসবো, কিন্তু তার আগে দিল্লির মসনদে যে ঘটনা ঘটছে, বিরোধী এবং শাসকের মধ্যে স্পিকার নিয়ে দহরম মহরম অবস্থা, এবার সেই বিষয় নিয়ে প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন, কে হবে অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ, এই বিষয় নিয়েই এই মুহূর্তে সরগরম দিল্লি। এনডিএ আবারও ওম বিড়লাকেই মনোনীত করেছে। মঙ্গলবার মনোনয়ন জমা দিয়েছেন তিনি। তবে সহমত হতে না পেরে বিরোধীদের তরফে কেরলের কংগ্রেস সাংসদ কে সুরেশও মনোনয়ন দেন। তবে এখনও অবধি বেশ কিছু বিষয় নিয়ে ধোঁয়াশা রয়েছে। কে সুরেশ কি ইন্ডিয়া জোটের সর্বসম্মতক্রমের প্রার্থী, নাকি শুধুই কংগ্রেস ডিএমকের সমর্থনের প্রার্থী? এই প্রার্থী নিয়ে ইন্ডিয়া জোটের তৃতীয় বৃহত্তম শরিক তৃণমূল কংগ্রেসের কি মত? সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রী ফোন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। স্পিকার নির্বাচন নিয়েও এই ফোন বলে খবর। তবে সাধারণত কোনো বড় পদে নির্বাচনের ক্ষেত্রে ধরনের সৌজন্যমূলক ফোন করা হয়। সূত্রের খবর, মমতার কাছে ওম বিড়লার জন্য সমর্থন চান রাজনাথ।
একই সঙ্গে কংগ্রেসের কেসি বেণুগোপাল ও ডিএমকে টিআর বালুর সঙ্গেও কথা হয় রাজনাথ সিংয়ের। এমনও খবর, কেসি বেণুগোপাল টিআর বালুর সঙ্গে তৃণমূলকেও বৈঠকে ডেকেছিলেন রাজনাথ সিং। তবে বৈঠকে যাননি তৃণমূলের কোনো নেতা। এরপরে রাজনাথ ফোন করেন মমতাকে। তবে রাজনাথ সিংয়ের বৈঠক থেকে কার্যত ওয়াকআউট করেন বেণুগোপাল ও বালু। সূত্রের খবর, ওম বিড়লাকে প্রার্থী করা নিয়ে আগাম কোনো তথ্য বিরোধীদের দেওয়া হয়নি। এই নিয়ে একটা জট হয়ে রয়েছে। যদিও রাহুল গান্ধীর বক্তব্য, তারা সমস্ত বিরোধীদের সঙ্গে কথা বলেছেন। সকলেই বলেছিলেন স্পিকার পদে সমর্থন তাদের থাকবে, তবে ডেপুটি স্পিকার বিরোধীদের শিবির থেকেই করতে হবে। তার কোনো জবাব আসেনি বলে দাবি রাহুলের। অন্যদিকে রাজনাথ সিং বলেন, প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে সম্মানীয়। গতকাল থেকে আজ অবধি 3 বার তাদের কথা হচ্ছে। তবে এই সবের মধ্যে মুহূর্তে দিল্লিতে মূলত চর্চার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান কি। দিল্লিতে তৃণমূলের সাংসদরা রয়েছেন ঠিকই, তবে এই নিয়ে এখনই কেউ মুখ খুলছেন না। বলা ভালো, এখনও এই সংক্রান্ত কোনো সদুত্তর তাদের কাছে নেই। সূত্রের দাবি, আজ মঙ্গলবার দুপুর 3টে নাগাদ দিল্লিতে লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের অন্যান্য সাংসদদের নিয়ে আলোচনায় বসছেন। এখানেই চূড়ান্ত হবে আগামীকাল বুধবার স্পিকার নির্বাচনে বাংলার 29 সাংসদের ভোট কে পাবে। এদিকে তৃণমূলের দাবি, তাদের সঙ্গে কোনো আলোচনা না করেই একতরফা সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। স্পিকার পদপ্রার্থী নিয়ে কংগ্রেসের এহেন একতরফা সিদ্ধান্তে ক্ষুব্ধ তৃণমূল। কে সুরেশের মনোনয়নে তৃণমূলের স্বাক্ষর নেই বলেই সূত্রের খবর। মঙ্গলবার রাত 8টায় স্পিকার নির্বাচন নিয়ে ইন্ডিয়া জোটের বৈঠক ডেকেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বৈঠকে তৃণমূল যোগ দেবে কিনা তা নিয়েই অনিশ্চয়তা রয়েছে। ব্যুরো রিপোর্ট, প্রাইম টিভি বাংলা। এই যাবতীয় বিষয় নিয়ে আগামী 1 ঘন্টা আলোচনা পর্ব চলবে, কিন্তু এর আগে অতিথিদের সঙ্গে পরিচয় পর্ব সারবো। ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় নীলোৎপল সরকার, তৃণমূল সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় স্নেহায়ন সরকার, বিজেপি সমর্থক। 2 সরকারের লড়াই চলবে আগামী 1 ঘন্টায়, কিন্তু অন্যদিকে দিল্লির সরকারের দিকে একেবারে স্পিকার নিয়ে চলছে দুজনের দৈরাত। 2 সরকারই একসঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদেরকে আবারও স্বাগত জানাই, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রথম আমি প্রশ্নটা রাখবো নীলোৎপল বাবুর কাছে। নীলোৎপল বাবু, কি বলবেন সামগ্রিকভাবে যে ছবিটা উঠে আসছে, তৃণমূলকে এক প্রকার টেকেন ফর গ্রান্টেড ধরা হচ্ছে, এমনটা খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, কি বলবেন? আবার যদি প্রশ্নটা শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। একেবারেই তৃণমূলকে এক প্রকার টেকেন ফর গ্রান্টেড ধরা হচ্ছে, এমনটা বলছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবেন সেই বিষয়ে? প্রথমতেই বলি, 29টি সাংসদ নিয়ে রাজ্যে জয়লাভ করে আজকে বিজেপি বিরোধী আন্দোলনের মধ্যে ভারতবর্ষের মধ্যে তৃণমূল কংগ্রেস আজকে রাস্তা দেখিয়েছে। সেখানে অভিষেক ব্যানার্জির টেকনিক্যাল কিছু এরর হয়েছে। আমরা সরাসরি চলে যাব স্নেহায়ন বাবুর কাছে। স্নেহায়ন বাবু, একদিকে যখন লোকসভা স্পিকার নিয়ে এত কথা চলছে, ঠিক সেই মোমেন্টে বারবার করে যে শব্দটা উঠে আসছে ডেপুটি স্পিকার। 2019-এ কোনো রকম ডেপুটি স্পিকার ছিল না, এই বিষয় নিয়ে তোপ দাগছে কংগ্রেসের পক্ষ থেকে, বিরোধী শিবির থেকে। প্রশ্ন, কেন ডেপুটি স্পিকারের শব্দটাকে মোদী সরকার বা বিজেপির সরকার এক প্রকার অমিট করার চেষ্টা করেছিলেন, কি বলবেন? না, বিষয়টা হচ্ছে যে ডেপুটি স্পিকারটা অমিট করার কোনো বিষয় নেই। ডেপুটি স্পিকার যেটা ধরেন, দেখুন, এটা কনস্টিটিউশনে কোথাও লেখা নেই। বিষয়টা হচ্ছে কি, এটা চিরকাল ধরে মানে স্বাধীনতা পরবর্তী সময় না, স্নেহান বাবু, আপনি কি বলছেন? আর্টিকেল 93-তে লেখা রয়েছে। স্নেহান বাবু, আর্টিকেল 93-তে লেখা রয়েছে স্পিকার জেনারেলি হয় হচ্ছে গিয়ে শাসক পক্ষের থেকে, এবং ডেপুটি স্পিকার যেটা হয়ে থাকে হচ্ছে গিয়ে বিরোধী পক্ষের থেকে। এবং বিষয়টা হচ্ছে গিয়ে যে বলুন, আমাকে একটু বলতে দিন। না, নিশ্চয়ই। 2019 সালে 2014 এবং এই জন্যই সেই সময় কিন্তু এই ডেপুটি দাবিটা সেটা কিন্তু, এবং বিষয়টি আজকে এই সংসদ, এই পার্লামেন্টারি সেশনটা, সেটা কিন্তু এই 18তম সংসদের কিন্তু প্রথম পার্লামেন্টারি সেশন। এবং মেইনলি কি হবে এখানে, প্রথম কথা হচ্ছে এখানে যারা নতুন এমপি আছে তারা তাদের শপথ গ্রহণ করবে, তারপরে স্পিকার নির্বাচন হবে, এবং স্পিকার নির্বাচনকে কেন্দ্র করে বিগত কয়েকদিন ধরে আমাদের দলের তরফ থেকে সমস্ত বিরোধী দলের সাথে যোগাযোগ করা হচ্ছে।
বিরোধী দলের পরিষদীয় দলনেতাদের সাথে বৈঠক করা হচ্ছে এবং তাদের সাথে কথা বলে সর্বসম্মতভাবে স্পিকার এবং ডেপুটি স্পিকার চয়ন করার চেষ্টা করা হচ্ছে। এবার আপনি একটা কথা বলুন, যদি সেরকম কোনো বৈঠকে কংগ্রেস আগে থেকে যদি সেখানে কন্ডিশন দিয়ে রাখে যে আগে ডেপুটি স্পিকারের নাম ডিসাইড করো, তারপরে গিয়ে আমি স্পিকারের নামে সম্মতি দেবো, এই ধরনের কন্ডিশন তো মেনে নেওয়া সবসময় সম্ভব হয় না। কংগ্রেস 50 থেকে 99-তে পৌঁছে যাবে, মানে কংগ্রেসের ঔদ্ধত্য চরম লেভেলে পৌঁছে যাবে, কংগ্রেস এখন টার্মস ডিক্টেট করবে, সেটা তো মেনে নেওয়া যায় না। আজকে আপনি নিজে বললেন যে রাজনাথ সিং এর সাথে মিটিং করতে এসে কেসি বেণুগোপাল আর ওই ডিএমকে টিআর বালু। রাজনাথ সিংও কিন্তু আমাদের এক্স প্রেসিডেন্ট, পার্টি প্রেসিডেন্ট, আজকে ডিফেন্স মিনিস্টার। মল্লিকার্জুন খাড়গে নিজে এলেন না, পাঠালেন কেসি বেণুগোপালকে। কেসি বেণুগোপাল মিটিং এর মাঝখান থেকে উঠে চলে গেল। এই ধরনের ঔদ্ধত্য কংগ্রেসের, এটাই বা কেন মেনে নেওয়া হবে? না, একই সঙ্গে স্নেহানবাবু, আমি একটু ইন্টারাপ্ট করছি, একই সঙ্গে রাহুল গান্ধী সরাসরি যেটা কমপ্লেন করছেন, অভিযোগ করছেন যে অন্যদিকে গতকাল রাতে রাজনাথ সিং এর সঙ্গে মল্লিকার্জুন খাড়গের কথোপকথন হয় এবং রাজনাথ সিং স্বয়ং বলেন মল্লিকার্জুন খাড়গেকে আজ সকালবেলা রিং ব্যাক করবেন, কিন্তু এখনো পর্যন্ত রিং ব্যাকটাও করেননি। সেটা নিয়েও কিন্তু ধোঁয়াশা সৃষ্টি হয়েছে স্নেহানবাবু, সেই ক্ষেত্রে উদ্ধত্ত নয়? মল্লিকার্জুন খাড়গের সাথে একবার না, রাজনাথ সিং মল্লিকার্জুন খাড়গের সাথে 3 বার কথা বলেছে। এবং বিষয়টা হচ্ছে যে ফোনালাপে যখন সলিউশন পাওয়া যায়নি, তখন কিন্তু এটা ডিসাইড হয় যে সামনাসামনি বসে মিটিংটা হবে। যার জন্য আজকে সকালবেলা মিটিং হয়, সেখানে মল্লিকার্জুন খাড়গে যাননি, মল্লিকার্জুন খাড়গে কেসি বেণুগোপালকে পারে। বিষয়টা হচ্ছে যে কংগ্রেস প্রথম থেকে এই যে বিষয়টা নিয়ে পোটেন স্পিকার থেকে শুরু করে আজকে এই স্পিকার এবং ডেপুটি স্পিকারের নির্বাচন, এটাতে কংগ্রেস কি চাইছে? কংগ্রেস কি চাইছে যে তার সংখ্যার জোর দেখাবে? তাহলে যদি মনে করে তো কংগ্রেস নির্বাচনে যাক, গিয়ে সংখ্যার জোর দেখাক। এটা সংসদীয় গণতন্ত্রে প্রথমবার হবে, কিন্তু প্রথমবার হওয়াতে কংগ্রেস গিয়ে একবার সংসদে নিজেদের জোরটা দেখে আসুক। কংগ্রেস যদি এতটাই কনফিডেন্স হয়ে থাকে, কংগ্রেস 50 থেকে 99-তে গিয়ে যদি মনে করে থাকে যে তাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা আছে, তাহলে কিছু বলার নেই। আমাদের নেতাদেরও তো সম্মান আছে। আপনি তো নিজে বললেন যে রাজনাথ সিং মমতা ব্যানার্জিকে ফোন করেছেন সমর্থন চাওয়ার জন্য, তাই তো? তাহলে আপনি একটা কথা বলুন না, রাজনাথ সিং আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে একজন, এবং পুরো কোঅর্ডিনেশনের দায়িত্বটা উনাকে দেওয়া হয়েছে, উনাকে এবং কিরণ রিজিজু। রাজনাথ সিং সিনিয়র, কিরণ রিজিজু তার থেকে একটু জুনিয়র। সিনিয়র মোস্ট যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে মমতা ব্যানার্জিকে ফোন করেছে, মানে আমরা কিন্তু অসম্মান করে কিরণ রিজিজুকে দিয়ে ফোনটা করাইনি। সিমিলারলি আপনি দেখুন সমস্ত দলের সিনিয়র লিডারদের সাথে রাজনাথ সিং কথা বলছেন, তারপরে যারা আছেন তাদের সাথে কিরণ রিজিজু কথা বলছেন। তাহলে আপনি বলুন তো, আজকে সকালবেলা রাজনাথ সিং এর সাথে যখন মিটিং, তখন কেসি বেণুগোপালকে কেন পাঠানো হলো? রাহুল গান্ধী আসবেন না, ঠিক আছে, তিনি এখন সাতমে আসমান পেয়ে আছেন, তিনি এখন মনে করছেন তিনি এখন প্রচুর সংখ্যা পেয়ে গেছেন, কিন্তু মল্লিকার্জুন খাড়গে তো মিটিং অ্যাটেন্ড করতে পারতো। মল্লিকার্জুন খাড়গে তো দলের সভাপতি, কেসি বেণুগোপাল জেনারেল সেক্রেটারি, কেসি বেণুগোপালের সাথে কেন মিটিং করলো? তারপরে তো রাজনাথ সিং ব্যাকআউট করেনি। কিন্তু ভাবুন, তারপরে ইন বিটুইন দ্য মিটিং কেসি বেণুগোপাল আর টিআর বালু কেন বেরিয়ে চলে গেল? আজকে এই ধরনের ঔদ্ধত্য ক্রমাগত দেখেছে এবং অসহযোগিতা প্রথম থেকে। আজকের কথা হচ্ছে গিয়ে সংসদ শুরু হয়েছে সবেমাত্র, সংসদে আজকে যারা নবনির্বাচিত সাংসদরা আছে তারা শপথ নিয়েছে, এর পরবর্তী সময় স্পিকার হবে, ডেপুটি স্পিকার হবে, তারপরে সবাই বিরোধী দলরা বলার সুযোগ পাবে। তখন তোমাদের যদি কোনো বিষয় নিয়ে তোমাদের যদি কোনো কথা বলার থাকে, অবজেকশন জন্য, তখন তুমি বলবে, সেখানে আলোচনা হবে। তুমি তার আগে থেকে তুমি একটা মানে ডিসাইডেড ডিসাইড করে তুমি সংসদে এসছো যে আমি কোনোভাবে কোঅপারেট করবো না, আমি কোনো সংসদ চলতে দেবো না, সেটাও তো মেনে নেওয়া যায় না। বেশ, আপনি একদম ঠিক বলেছেন স্নেহানবাবু, একদমই মেনে নেওয়া যায় না। কিন্তু এটাও তো ধারাবাহিকভাবে এই ইতিহাস তো তৈরি হয়েছে 2019 থেকে 2024-এ। অনেক সময় বিরোধীদের আওয়াজকে এক প্রকার বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে। লোকসভা স্পিকার ওম বিড়লা তিনি সরাসরি এমনও দেখিয়েছেন, অনারেবল স্পিকার সবাই সম্মান করে, কিন্তু এরকম ফুটেজ একেবারে অ্যাভেলেবেল যেখানে ওম বিড়লা সরাসরি বিরোধীদেরকে আক্রমণ করছেন এবং বিরোধীদেরকে সরাসরি চুপ করে দেওয়ার ব্যবস্থাও করেছেন। এরকম ছবিও দেখা গিয়েছে। একই সঙ্গে সাংসদদেরকে বাতিলও করার সিদ্ধান্ত মাঝে মাঝে তিনি নিয়েছেন, যদিও বা তার এটা এখতিয়ারের মধ্যে পড়ে, ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের মধ্যে পড়তেই পারে। কিন্তু প্রশ্ন উঠছে, বিরোধীরা কী হিসাবে ভরসা করবে? এই প্রথম স্বাধীন ভারতে এমন কোনো সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে লোকসভা স্পিকার নিয়েও ভোটাভুটি হচ্ছে। আমি জানি না এটা গণতন্ত্রের জন্য কতটা সাদা অধ্যায় বা কালো অধ্যায়, স্নেহানবাবু। না দেখুন, বিষয়টা হচ্ছে কি, যখন এনারা ডেপুটি স্পিকারের জন্য তারা দাবি জানাচ্ছে, তখন বিষয়টা হচ্ছে আরেকটা জিনিস দেখতে হবে যে
নিয়মটা আজকে ধরে নিন লোকসভার ক্ষেত্রে খাটে, সেই নিয়মটা তো ধরে নিন রাজ্যের বিধানসভাগুলোর ক্ষেত্রেও খাটে। 9টা এমন রাজ্য আছে যেখানে কংগ্রেস বা এই ইন্ডিয়া জোটের না, সেটা যারা জেপি নাড্ডা বলেছেন, শরিক দলগুলো জেপি নাড্ডা আছে সেটা তাদের বলেছেন। সরকার চলে। না না, আপনি ঠিক বলছেন স্নেহান বাবু, আমার প্রশ্নটা সেখানে নয়, আমার প্রশ্নটা হচ্ছে যদি বিরোধী শিবির থেকে লোকসভা স্পিকার করাও হয়, আমি যদি ধরে নিই তর্কের খাতিরে, তাহলে সেই ক্ষেত্রে সমস্যাটা কোথায়? আজ যদি ডেপুটি স্পিকার তারা বিরোধীরা যদি চায়, সেখানেই বা সমস্যাটা কোথায়? শুধু কি ইগো প্রবলেমের জন্য এই সমস্যাটা হচ্ছে, নাকি যদি ইগো প্রবলেম, শুনে নিন প্লিজ, প্রশ্নটা শুনে নিন প্লিজ, প্রশ্নটা শুনে নিন, প্রশ্নটা শুনে নিন স্নেহান বাবু প্লিজ, প্রশ্নটা শুনে নিন স্নেহান বাবু প্লিজ, প্রশ্নটা শুনে নিন, শেষ করিনি আমি এখনো। আমার কথা হচ্ছে গতকাল একেবারে যখন 24 তারিখ হলফনামায় থাকবে, মাইলস্টোনে থাকবে, প্রথম যখন নরেন্দ্র মোদী ভাষণ দিচ্ছেন, তিনি সরাসরি বলছেন যে সহমতের রাজনীতি প্রয়োজন, দেশের যদি গণতন্ত্র তৈরি করতে হয় তাহলে সহমতের রাজনীতি অত্যন্ত প্রয়োজন। সেই ক্ষেত্রে এখন বিরোধী শিবির যখন চাইছেন ডেপুটি স্পিকার হিসেবে কাউকে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কেন সমর্থন করছেন না? সেটাও তো এক প্রকার সহমতের রাজনীতি হওয়া উচিত। না না, দেখুন আমি একটা বিষয় বলি, বিষয়টা হচ্ছে কি, এরকম আপনি কোনো জায়গায় শুনেছেন যে ক্যাপ্টেনের নাম ডিসাইড করার আগে ভাইস ক্যাপ্টেনের নাম ডিসাইড করা হয়ে গেছে? আজকে আপনি বলুন, এই যে স্পিকার এবং ডেপুটি স্পিকার চয়ন নিয়ে ভারতীয় জনতা পার্টি যারা সিনিয়র লিডারশিপ বলে দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, রাজনাথ সিং এবং কিরেন রিজিজু, কি ওনারা কি বাকি দলগুলোর কাছে রিচ আউট করেনি? তাদের সাথে বসেনি? তাদের সাথে আলোচনা করার চেষ্টা করেনি? এই কন্ডিশন কি কংগ্রেস দিয়েছিল? এখানে কংগ্রেসের প্রতিনিধি নেই, তাহলে আপনি কংগ্রেসকে জিজ্ঞাসা করা যেত যে আগে ডেপুটি স্পিকারের নাম ঠিক করুন, তারপরে গিয়ে আমরা স্পিকারকে সমর্থন দেবো। এই ধরনের কন্ডিশন কেন মানা হবে? কংগ্রেস নিজেদেরকে কি মনে করছে? কংগ্রেস 50 থেকে 99 গেছে বলে তারা হাতির 5 পা দেখে নিয়েছে, তারা মনে করে তারা সংখ্যার জোর দেখাবে। আমরা যখন সহনশীল হচ্ছি, আমরাও তো অপর পন্থ থেকে তাদের থেকে সেই সেম জিনিসটা এক্সপেক্ট করবো। কংগ্রেস যখন এরকম সংখ্যার জোর দেখাবে যে না আমাদের কথা না মানলে আমরা নির্বাচনে যাব, তাহলে নির্বাচনে যাক কংগ্রেস। আজকে সত্যি কথা বলতে মানে স্বাধীনতার পরবর্তী সময় প্রথমবার স্পিকারের জন্য নির্বাচন হতে চলেছে, কিন্তু কি করা যাবে? কংগ্রেস যখন সহযোগিতা করবে না, কংগ্রেস যখন প্রথম দিন থেকে ডিসাইড করেই পার্লামেন্টে এসছে যে আমরা সহযোগিতা করবো না, আমরা অচলাবস্থা ক্রিয়েট করবো, তাহলে তো কিছু করার নেই। তো আলোচনায় তো বসা হচ্ছে, বারংবার আলোচনায় বসা হচ্ছে। আজকে সকালে আপনি চেষ্টা করলেন মিটিং করতে কেসি বেণুগোপালের সাথে, কেন মল্লিকার্জুন খাড়গে মিটিংটা অ্যাটেন্ড করবেন না? ভালো হতো, খুব ভালো হতো যদি আজ কংগ্রেস সমর্থক থাকতেন, তিনি এই উত্তরটা দিতে পারতেন। কিন্তু আমি সরাসরি চলে যাবো এবার জয়দেব বাবুর কাছে। জয়দেব বাবু রয়েছেন আমাদের সঙ্গে। জয়দেব বাবু, আপনাকেও স্বাগত টিভি বাংলা এক কথা অঞ্জলির শোতে। যারা যারা রয়েছেন তাদের সঙ্গে আবার পরিচয় পর্ব সারিয়ে নেব। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন স্নেহায়ন সরকার, বিজেপি সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন নীলোৎপল সরকার, তৃণমূল সমর্থক। জয়দেব বাবু, আপনার কাছে আমার প্রথম প্রশ্নটাই থাকবে, এই প্রথম স্বাধীন ভারতে লোকসভা স্পিকারকে নিয়ে ভোটাভুটি চলবে, আপনার রাজনৈতিক অ্যানালিসিস কি বলে? এটা গণতন্ত্রের জন্য সাদা অধ্যায় তৈরি করবে না আগামীতে কালো অধ্যায় তৈরি করবে? কি মনে করছেন আপনি? আপনারা ভারতবর্ষে প্রথম স্পিকার পদে নির্বাচন হবে বলছেন, কিন্তু আপনারা একটা কথা বলছেন না, নতুন সংসদ ভবনে ভারতবর্ষের প্রথম ইতিহাস রচনা হলো যে ভারতীয়দের দ্বারা তৈরি সংসদ ভবনে সমস্ত সাংসদরা শপথ নিল, এবং সেই শপথেই বিরোধী এবং শাসক দলকে আড়াআড়ি ভাগ করে দেওয়া হলো। আপনারা যদি শপথ গ্রহণ অনুষ্ঠানটা দেখেন, বিগত সববারে স্পিকারের পাশে একটি মাইক্রোফোনেই সবাই মিলে এসে শপথ নিতেন, কিন্তু এবারে স্পিকারের একদিকে শাসক দলের জন্য মাইক্রোফোন, আর একদিকে বিরোধীদের জন্য মাইক্রোফোন, যেন দুটো যুযুধান পক্ষ যেন যুদ্ধ করতে ওরা নামবে। ওরা তো জনগণের সেবক, আমাদের সেবা করবে বলে সবাই মিলে একত্রিত হয়েছে পার্লামেন্টে। এটাই তো পার্লামেন্টের আদর্শ, এটাই তো পার্লামেন্টের সম্ভ্রম, এটাই তো পার্লামেন্টের এবং সংবিধানের আত্মা, যে ওরা আমাদের সেবা করবে মিলেমিশে ঐক্যমতের মাধ্যমে, এবং ভারতবর্ষকে উন্নত থেকে আরো উন্নত করবে এবং উন্নততর শিখরে নিয়ে যাবে, জনগণের দৈনন্দিন জীবনযাত্রাকে আরো সুখময় করবে। কিন্তু আমরা কি দেখলাম পার্লামেন্টে? দেখছি যে একদিকে যুযুধান পক্ষ নরেন্দ্র দামোদর দাস মোদী শপথ নিচ্ছে, অপরদিকে দেখছি আমরা রাহুল গান্ধী শপথ নিচ্ছে, মাঝখানে স্পিকার, দুদিকে দুটো পক্ষ। এটা কি সংবিধান বা পার্লামেন্টের আদর্শ? এখানেই প্রথম গণতন্ত্রকে নগ্ন করে দেওয়া হয়েছে, গণতন্ত্রকে নগ্ন করে বিশ্বের দরবারে দেখানো হয়েছে, দেখো আমরা এখানে যুদ্ধ করতে এসেছি ক্ষমতার লালসায়। আর একটা কথা আপনি বলছিলেন স্পিকার পদ নিয়ে, ডেপুটি স্পিকার ক্ষমতা স্পিকারের থেকে কোনো অংশে কম নয়, সেটা মোদি জানে।
যে 93তম সংবিধানের ধারা অনুযায়ী আজকে ডেপুটি স্পিকার যদি হয়ে যায় তাহলে মোদি সাহেবের সরকারকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারে। সেই জন্যই তো আমরা দেখলাম যে 2019 থেকে 2024 5 বছরে একটিও ডেপুটি স্পিকার রাখা হয়নি, এবং আমরা দেখেছি তানাশাহি, স্পিকারের তানাশাহি। একদিনে 66-66টা সাংসদকে বরখাস্ত করে দিয়েছে, একটা সেশনের মধ্যে 100 জন সাংসদকে বরখাস্ত করে দিয়েছে, দিয়ে বিল পাস করিয়ে নিয়েছে। এই তানাশাহিও দেখেছে ভারতবর্ষের ইতিহাসে ওই ওম বিড়লা মহাশয়ের তত্ত্বাবধানে। তাহলে এবারে মোদির চালটা কি? মোদি জানে আমি 279, বিরোধীরা 264, বারবার ফ্লোর টেস্টের কথা উঠবে, বারবার ভোটাভুটির কথা উঠবে। ওই জন্য আজকেই আমরা ভোটাভুটি করে আয়না দেখাবো। অর্থাৎ তারা চাইছে ইন্ডিয়া জোটের পিন্ডি চটকে দিতে, নাকি আপনারা বলেন? সেই জন্য তারা আজকে যোগাযোগ করছে ইন্ডিয়া জোটের সবার সঙ্গে। যদি কালকের ভোটাভুটিতে আমরা দেখতে পাই ইন্ডিয়া জোটের 264, যেটার হুঙ্কার দিল বিজেপি মুখপাত্র, যে 264 ইন্ডিয়া জোট যদি নেবে চলে আসে 200 বা 210, 40-50টা সাংসদের রক্তক্ষরণ যদি ইন্ডিয়া জোটের তরফ থেকে হয়ে যায়, তাহলে কিন্তু মোদি আরো ভয়ঙ্কর, আরো ধ্বংসাত্মক এবং আরো বিভৎস রূপ নেবে ভারতবর্ষের গণতন্ত্রকে হত্যা করার জন্য এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু যদি আজকে TDP তার নিজের ভালো চায়। প্রশ্ন আপনার কাছে রয়েছে যদিবাবু, প্রশ্ন হচ্ছে যখন আপনি বলছেন যে যদি 264 থেকে 200 বা 210-এ নেমে যায়, আমার প্রশ্ন হচ্ছে সেই ক্ষেত্রে রাহুল গান্ধীর ভূমিকা কি থাকা উচিত? তার কারণ রাহুল গান্ধী ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলছেন যে কোনো রকম প্রায়ার কোনো রকম নোটিফিকেশন নেই, প্রায়ার কোনো রকম আলোচনা পর্ব নেই, সরাসরি রাহুল গান্ধী এবং কংগ্রেস তারা বাছাই করে নিলেন যে স্পিকার পদে এনাকে রাখা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে তারা ভাবছেন এরকম যে তৃণমূল কংগ্রেসকে টেকেন ফর গ্রান্টেড ভাবা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে কংগ্রেস নিজের শরিকি দলগুলোকে, নিজেদের ইন্ডিয়া জোটের গঠবন্ধনে যারা যারা রয়েছেন তাদের প্রত্যেককে যদি এইভাবে আলাদা করবার চেষ্টা করে, তাহলে তো স্বাভাবিকভাবেই এই পর্যায়ে এসে এই জিনিসগুলো দেখা অত্যন্ত স্বাভাবিক হবে এবং এই নজিরও হয়তো তৈরি হতে পারে যে 264 থেকে 200 কিংবা 210। জয়দেব বাবু, সেটাই তো বিজেপি চাইছে, ইন্ডি জোটের পিন্ডি চটকে দিতে, এবং তারা চাইছে দেখাতে যে 264-তে আর তোমরা নেই, ইন্ডিয়া জোট 200 বা তারও নিচে নামিয়ে দিয়েবে বিজেপি। কালকে আপনাদের চ্যানেলেই বলছিলাম না কার কাকে দরকার, কে কার প্রতি নরম। আজকে দেখুন তারই বার্তা আপনি প্রতিধ্বনিত করছেন আপনার কণ্ঠে, এবং এই প্রতিধ্বনিত হওয়াটাই কিন্তু মনে করিয়ে দিচ্ছে কালকে আমি যেটা বলেছিলাম সেটা আজকে কতটা ধ্রুব সত্য। এবং সেই জায়গা থেকেই আপনাকে বলছি যে কালকে এক ভয়ঙ্কর পরীক্ষা হবে টিডিপি এবং জেডিইউর, অর্থাৎ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর। একবার যদি হাত থেকে ব্যাটন ছেড়ে চলে যায়, অর্থাৎ স্পিকার পদটা যদি একবার বিজেপির হাতে চলে যায়, তাহলে সর্বনাশ হবে কিন্তু টিডিপির এবং জেডিইউ সমেত বাকি কংগ্রেস, তৃণমূল সবার সাংসদদের ক্ষেত্রে। কেন? যদি আজকে তৃণমূলের 10টা, কংগ্রেসের 20টা, বাকি ডিএমকে এর 10টা, এরম করে যদি আমি সব সাংসদদের ভাঙিয়ে নিয়ে চলে আসি, দল বিরোধী ত্যাগের আইন প্রয়োগ করার একমাত্র ক্ষমতা রয়েছে কার? স্পিকারে। সেই ওম বিড়লা স্পিকার কি সেই আইনটা প্রয়োগ করবে? প্রয়োগ করবে না। অতএব বিজেপি মেজরিটি গেইন করবে এবং বিজেপি আবার একচ্ছত্রভাবে রাজত্ব করবে। কিন্তু কালকে যদি ইন্ডিয়া জোট টিডিপি এবং জেডিইউ কে সমর্থনে নিজের নিয়ে বিজেপিকে 279 এর নিচে নামিয়ে দিয়ে ইন্ডিয়া জোটের কে সুরেশ যদি আজকে স্পিকার হতে পারে এবং 300+ যদি তারা আনতে পারে, তাহলে মোদির পায়ের তলার মাটি চলে যাবে। মোদির সঙ্গে সঙ্গে ডিসলভ করবে লোকসভাকে এবং আবার পুনরায় লোকসভা নির্বাচন হবে। যদি কালকে ইন্ডিয়া জোট পরাস্ত হয়, তাহলে কিন্তু অচিরেই আমরা ভারতবর্ষকে একনায়কতন্ত্র হিসেবে দেখতে পাবো। আর যদি কালকে ইন্ডিয়া জোট পরাস্ত হয়, তাহলে আবার পুনরায় নির্বাচন হওয়া অবশ্যম্ভাবী। বেশ, আমি সরাসরি নিয়তপুরবাবুর কাছে চলে যাবো। নিয়তপুরবাবু, যে ছবিটা উঠে আসছে, আমি স্নেহানবাবুর কথাও শুনছিলাম এবং অত্যন্ত মন দিয়ে জয়দেববাবুর কথাও শুনলাম, আপনি হয়তো শুনবেন। আমার প্রশ্ন সরাসরি আপনার কাছে, আপনারা ইন্ডিয়া জোটের সঙ্গে থাকছেন নাকি পরবর্তীকালে আগামীকাল ইন্ডিয়া জোট ছেড়ে এনডিএতে যাচ্ছেন, কোনটা? ক্ষমা চেয়ে নিচ্ছি, এর আগে নেটওয়ার্ক ইস্যুর জন্য হয়তো শেষ করতে পারলাম না, কোনো অসুবিধা নেই, বলুন। সিদ্ধান্ত এটা দিনের শেষে ইন্ডিয়া জোট তৃণমূল কংগ্রেস বিজেপির হাত ধরবে, এনডিএর হাত ধরবে, এটা কিন্তু হতে পারে না। কেননা যখন 2019
নির্বাচনের পরে পরবর্তীকাল থেকে যদি বিজেপি বিরোধী সারা ভারতবর্ষে আন্দোলন কেউ থাকে তাহলে এক নাম্বার নাম উঠে যায় তৃণমূল কংগ্রেস। ফাঁকা মাঠ ছেড়ে দেওয়ার নেত্রী মমতা ব্যানার্জি নয়, আজকে বিজেপির উপর চোখে চোখ রেখে 21 লড়াই করেছে। সেই অক্সিজেন থেকে মমতা ব্যানার্জি পরবর্তীকালে সারা ভারতবর্ষের সমস্ত বিরোধী দল, মোদী বিরোধী দলকে একত্রিত করে এক ছত্রছায়ায় এনে ইন্ডিয়া নাম দিয়ে এবার লোকসভা নির্বাচনে কিন্তু চোখে চোখ রেখে লড়াইটা হয়েছে। সেই জায়গাটায় তৃণমূল কংগ্রেসকে কোনো অংশ যদি কেউ বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নিতে যায়, তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে সেটা বিরোধিতা করেছে এবং সেটা আলোচনা সাপেক্ষে আজকে রাত্রি সিদ্ধান্ত নিতে কিন্তু দিনের শেষে এনডিএর হাত ধরে গেলে ভোটাভুটিতে সেটা হতে পারে, আমি নিশ্চিত করছি, এটা নিশ্চিন্তে বলতে পারি। বেশ বেশ, আগামীকালই দেখা যাবে যে সত্যি সত্যি তৃণমূল কংগ্রেস এনডিএর দিকে, আমি বলার সুযোগ দেবো জয়দেববাবু, আগামীকালই দেখা যাবে যে তৃণমূল কংগ্রেস আদৌ এনডিএতে যাবে নাকি ইন্ডিয়াতে যাবে। কিন্তু তার আগে রাহুল গান্ধী ঠিক কি বলেছে সেটা শুনবো, তারপর জয়দেববাবুর কাছে আসছি, শুনুন। अखबार में लिखा है कि प्रधानमंत्री ने कहा है कि ऑपोजिशन को कंस्ट्रक्टिवली सरकार के साथ कोऑपरेट करना चाहिए। ऑपोजिशन ने क्लियरली कहा है, राजनाथ सिंह जी का खारगे जी को फोन आया, राजनाथ सिंह जी ने खारगे जी से कहा देखिए आप हमारे स्पीकर को सपोर्ट कीजिए। ऑपोजिशन, पूरी ऑपोजिशन ने कहा है, हमने सब के सब से बात की है, पूरे ऑपोजिशन ने कहा है कि हम स्पीकर को सपोर्ट करेंगे, मगर कन्वेंशन ये है कि डेप्यूटी स्पीकर ऑपोजिशन को मिलना चाहिए। राजनाथ सिंह जी ने कल शाम कहा था कि वो खारगे जी को कॉल रिटर्न करेंगे। अभी तक राजनाथ सिंह जी ने खारगे जी का कॉल रिटर्न नहीं किया है। तो मोदी जी कह रहे हैं कंस्ट्रक्टिव कोऑपरेशन हो, और फिर हमारे नेता को इंसल्ट करा जा रहा है। तो नियत साफ नहीं है। नरेंद्र मोदी जी कोई कंस्ट्रक्टिव कोऑपरेशन नहीं चाहते हैं, क्योंकि कन्वेंशन है कि डेप्यूटी स्पीकर ऑपोजिशन का होना चाहिए, और हमने कहा है, पूरे ऑपोजिशन ने कहा है कि अगर कन्वेंशन फॉलो किया जाएगा तो पूरा समर्थन स्पीकर के इलेक्शन में हम देंगे। तो ये मैं आपको क्लैरिफाई करना चाह रहा था। हाँ? यूपीए के समय में हमने दिया था। तो मेरा कहना है कि नरेंद्र मोदी जी कहते कुछ हैं और करते कुछ हैं, यही इनकी फॉर्मूला है, यही इनकी स्ट्रेटजी है, और इनको ये बदलना ही पड़ेगा। थैंक यू। देखिए इशू क्या है कि पूरा देश जानता है कि प्रधानमंत्री के शब्दों का कोई मतलब नहीं है। प्रधानमंत्री कहते हैं कोऑपरेशन होनी चाहिए, सबको मिलकर काम करना चाहिए, बाहर वो कहते हैं और अंदर कुछ और करते हैं। और हमारे लीडर को कहा गया कि कॉल रिटर्न होगा, अभी तक कॉल रिटर्न नहीं हुआ है। धन्यवाद। আমি একেবারে সরাসরি জয়দেববাবুর কাছে চলে যাবো। জয়দেববাবু, আপনি হাত তুলছিলেন, আপনার উত্তর আপনি দেবেন, তার সঙ্গে সঙ্গে শুধু একটা জিনিস অ্যাড করবো যেটা বলছিলেন রাহুল গান্ধী। আমি স্ট্যানবাবুকে এই প্রশ্নটা করেছিলাম, খারগেজির সঙ্গে রাজনাথ সিংয়ের কথা হয়েছে এবং রাজনাথ সিংয়ের কথা ছিল যে তিনি খারগেজিকে আবারও রিং ব্যাক করবেন, কিন্তু এখনও পর্যন্ত করেননি। অর্থাৎ কনস্ট্রাকটিভ স্ট্রাকচারটা তিনি চাইছেন না, মোদী সরকার চাইছেন না কনস্ট্রাকটিভ স্ট্রাকচার। জয়দেববাবু, প্রথম কথা হচ্ছে, আপনি বললেন যে ভোটাভুটি হবে, তাতে কে ভোট দেবে, কে এনডিএতে যাবে। আমি বলছি এনডিএতে না গিয়েও কিন্তু নীরব থাকা যায়। বারবার আমরা লোকসভায় দেখেছি অনেক দল নীরব থেকেছে। এই নীরবতাও কিন্তু এক ভয়ঙ্কর বার্তা বহন করে, এবং এই নীরবতার জন্য কিন্তু অনেক মূল্য অনেককে চোকাতে হয় বা অনেক কিছু তার বিনিময়ে পাওয়া যায়। ইশারা করলাম, আশা করি আপনি পুরো বার্তাটা পেয়ে যাবেন। এবারে ঘটনাটা হচ্ছে, রাজনাথ সিং বার্তা দিল আমি গণতন্ত্র রক্ষা করার জন্য খারগেজিকে ফোন করেছিলাম, খারগেজি আমার কথা মানেনি। আমার কথা অনুযায়ী আমি ফোন করেছিলাম তো স্পিকারের জন্য, সেই স্পিকার পদটার জন্য তো উনি হ্যাঁ করেননি, উনি বলেছিলেন উল্টে আমাকে ডেপুটি স্পিকারের জন্য। সেই জন্য আমি ফোন করব বলেছিলাম, ডেপুটি স্পিকার রাখবো না, সেই জন্য আর আমরা কল ব্যাক করিনি। কিন্তু স্পিকারের জন্য তো আমরা সহমতি নিয়েছিলাম, কিন্তু ইন্ডিয়া জোট আমাদের কথাকে গুরুত্ব দিল না। এই প্রথমবার হবে যখন ভারতবর্ষের ইতিহাসের সংসদে যিনি স্পিকার,
তিনি বিজেপির বা এনডিএর হবে, তিনি সবার হবেন না। কারণ এতদিন পর্যন্ত স্পিকার সবার হতো, এই প্রথমবার স্পিকার শুধুমাত্র বিজেপি এবং এনডিএর হবে। এটা আসলে মোদির চাল, যেটা বিরোধীরা বুঝতে পেরেছিল এবং বিরোধীরা ইচ্ছা করেই ট্র্যাপে পা দিয়েছে, যে তারাও ফ্লোর টেস্টটা চাইছিল যে সত্যি আমাদের সঙ্গে কতজন আছে। কংগ্রেসও এটা বুঝতে চাইছে যে সত্যি কি আমার সঙ্গে 264 জন আছে, বা বিজেপিও বুঝতে চাইছে তার সঙ্গে কি 279 আছে না নেই। এটা কিন্তু কালকে খুব বড় একটা দিক, কালকে এটার পরীক্ষা হবে এবং এরপরে যা কিছু হবে সেটা আগামী দিনে ভারতবর্ষের রাজনীতিকে নতুন খাতে বইয়ে নিয়ে যাবে, যদি কে সুরেশ স্পিকার হিসেবে জিততে পারে। আর যদি কে সুরেশ স্পিকার হিসেবে জিততে না পারে, তাহলে কিন্তু ভারতবর্ষ আবার মোদিময় এবং সর্বৈব মোদি, সর্বত্র মোদি এবং বায়োলজিক্যাল নন বায়োলজিক্যাল সর্বত্রই মোদি, এটাই ভারতবর্ষের নিয়তি। বেশ, আমি স্নেহানবাবুর কাছে যাবো। স্নেহানবাবু, আমার সোজাসাপটা একটা প্রশ্ন রয়েছে। গত 10 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটিও প্রেস কনফারেন্স করেননি, এমনটা অভিযোগ তোলে রাজনৈতিক মহল এবং বিরোধী শিবির। যদি সত্যি সত্যি লোকসভা স্পিকার ওম বিড়লা হন, পরবর্তী ক্ষেত্রেও এরকম কি কোনো ছবি দেখা যাবে যে আগামী 5 বছরে অন্তত একটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেস কনফারেন্স করবেন? আমি আপনাকে একটা বিষয় বলি। প্রথম কথা, আপনি যে দুটো জিনিসকে রিলেট করলেন তার সম্পর্ক নেই, কিন্তু আমি আরেকটা বিষয় বলি। এই নির্বাচনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিন্তু প্রায় 90টা কাছাকাছি ইন্টারভিউ দিয়েছেন। সেখানে কিন্তু রাহুল গান্ধী হয়তো 3টে কি 4টে চ্যানেলে ইন্টারভিউ দিয়েছেন। তো বিষয়টা হচ্ছে মিডিয়াকে যে ফেস করেন না নরেন্দ্র মোদীজি, এই কথাটা কিন্তু একেবারে সঠিক হচ্ছে না। এবং বিষয়টা হচ্ছে কি, কালকে আপনি যে কথাটা বলছেন যে কালকে আমি তো আপনাকে বললাম যে প্রেস কনফারেন্স না করুন, উনি কিন্তু চ্যানেলগুলোকে মানে এই প্রায় 90টার মতো চ্যানেলকে এই নির্বাচনের আগেই কিন্তু ইন্টারভিউ দিয়েছে। এখানেই প্রশ্নটা, আমি একটু ইন্টারাপ্ট করবো আপনাকে। যে 90টা ইন্টারভিউ উনি দিয়েছেন একেবারে লোকসভার আগে অর্ঘ মুহূর্তে দিয়েছেন, কিন্তু তার আগে এতদিন ধরে 10 বছরে একবারও তার মনে হয়নি যে তিনি প্রেস কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি সুরেশজি বলছি, একটিও প্রেস কনফারেন্স তিনি করেননি, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। 90টি ইন্টারভিউ তিনি দিয়েছেন ঠিক লোকসভার আগে। এবারও কি একই রকম স্ট্রাকচার থাকবে? আচ্ছা, আমি তো ধরেও নিই যে লোকসভার আগে তিনি 90টা ইন্টারভিউ দিয়েছেন, তাহলে আগামী 5 বছরে তিনি অন্তত একটা ইন্টারভিউ কি সব সংবাদ মাধ্যমকে দেবেন একটা করে? দেখুন, বিষয়টা হচ্ছে গিয়ে যে শুধুমাত্র যে নির্বাচনের আগে তার জন্য না, বিগত 5 বছর বলুন বা 10 বছরে বলুন, এবং অনেক চ্যানেল আছে যেরকম যাদেরকে নরেন্দ্র মোদীজি 1:1 ইন্টারভিউ দিয়েছেন, এবং তিনি প্রেস কনফারেন্স করবেন বা 1:1 ইন্টারভিউ দেবেন, সেটা কিন্তু তার প্রেরোগেটিভ। আমি যদি এই প্রশ্নটাও করি, যে আমি তো বললাম যে রাহুল গান্ধী হয়তো 5টা ইন্টারভিউ দেননি, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি নরেন্দ্র মোদীজি মানে যিনি প্রধানমন্ত্রী তার বক্তব্য শুনতে যাচ্ছেন, কিন্তু যিনি বিরোধী দলনেতা হতে চলেছেন বা বিরোধী দলগুলোর মুখ, তিনি তো 5টা ইন্টারভিউ দিচ্ছেন না। তিনি কতবার প্রেসকে ফেস করছেন, তিনি কতবার মিডিয়ার সামনে আসছেন, তিনি কতবার উত্তর দিচ্ছেন। আজকে 99টা সিট পেয়ে গেছে বলে রাহুল গান্ধীকে এতবার করে দেখা যাচ্ছে। রাহুল গান্ধীকে আমার মনে হয় আপনি অঞ্জন বাবু মিথ্যে কথাগুলো বলবেন না। আমি ওই কনফারেন্সের বিষয়টা নিয়ে দুটো লাইন বলি। নিশ্চয়ই, প্লিজ বলুন সংক্ষেপে একটু প্লিজ। প্রথমেই বলি, বিজেপির হয়ে আজকে উনি বললেন যে 90টা চ্যানেল নিয়ে আজকে প্রধানমন্ত্রী নির্বাচনের প্রশ্নের উত্তর দিয়েছেন। কিন্তু দুজন থেকে একজনও বলি আমরা কিন্তু একবার বলিনি বিজেপির চ্যানেল কিন্তু ওই বিজেপির সঙ্গে জড়িয়েছেন। যাই হোক আমরা ওই প্রসঙ্গত একটা কথা ক্ষমতায় দল থেকে আজকে 10 বছর থেকে আজকে করেনি কেননা আজকে মহারাজা প্রশ্ন দিতে পারবেন, উনি জবাব দিতে পারবেন। আমেরিকার প্রেসিডেন্ট একটা এসেছিলেন, ভারত এসেছিলেন, এবং দ্বিতীয় কোনো বিদেশ সফর করার তারা হয়তো প্রেস কনফারেন্স করে, তখন তিনিও কিন্তু লজ্জিত হয়ে ভারত থেকে গিয়ে বিদেশের বুকে গিয়ে প্রেস কনফারেন্স হতে হয়েছিল। আজকে ভারতবর্ষের বুকে শুধুমাত্র প্রধানমন্ত্রীর কার্যকলাপের জন্য কিন্তু ভারতবর্ষ বিদেশের কাছেও নানান সময় নানান লজ্জার সম্মুখীন হয়েছে। এবং উনি যে 90টা চ্যানেলের কথা বললাম, উনাকে আগে বোঝা দরকার
যে ক্ষণস্থায়ীভাবে কোনো সাংবাদিকের মুখোমুখি এবং প্রেস কনফারেন্স বৃহদায়তনে সমস্ত সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি, টোটাল বিষয়টাই আলাদা। এই নির্বাচনের প্রাককালে কিছু কিছু নিজেদের আদরের কিছু সাংবাদিক ডেকে নিয়ে আজকে বিজেপিকে হাইলাইট করেছে, চক্রান্ত ছিল। এবং পরবর্তী প্রশ্নেতে যাচ্ছে যে কে সুরেশ এবং ওম বিড়লা আজকে লোকসভা স্পিকার নিয়ে আজকে নির্বাচন হতে চলেছে, এবং সত্যি এটা একটা গণতন্ত্রের মুখে লজ্জা যে আজকে স্বাধীনতার পর মুহূর্তে আজকে স্পিকার নির্বাচনের জন্য আজকে নির্বাচন হতে চলেছে, মতামত দিতে হচ্ছে। এটা সত্যি আজকে সংবিধানের জন্য লজ্জা। এবং আমি প্রথমে একটা কথা বলি যে প্রোটেন স্পিকার আমরা দেখলাম যেদিন প্রোটেন স্পিকার নিয়োগ করা হবে, সেদিন দেখলাম যে ভারত সংবিধান অনুযায়ী যে থেকে বেশি জয়লাভ করা যে সাংসদ রয়েছেন তিনি স্পিকারের দায়িত্ব সামলান, এবং 8 বারের সাংসদ যিনি রয়েছেন কংগ্রেসের কে সুরেশ, উনি প্রোটেন স্পিকার হওয়ার যোগ্যতা রয়েছিল এবং তিনি প্রোটেন স্পিকার হবেন সবাই ভেবেছিল। পরবর্তীকালে আমরা দেখলাম যে বিজেপির 7 বারের যিনি সাংসদ ভর্তি হরি কি টাইটেল ঠিক মনে নেই, ওনাকে বসানো হলো। এবং এই বিজেপি যে বারবার যে কি বলি সংবিধান বিরোধী কার্যকলাপের এবারও পরিচালিত হতে চলেছে, বিজেপি অন্তত পিছনে ফিরিয়ে একবার হলো তাকিয়ে ভাবা দরকার যে 2019-এর ভারতীয় জনতা পার্টি আর 2024-এর ভারতীয় জনতা পার্টি এক নয়। কারণ এবার তাদের একক সংখ্যাগরিষ্ঠ কোনো শব্দ নেই, তাদের সঙ্গে টিডিপি জেডিইউ তাদের কতক্ষণ ধরে রাখতে পারবে সে বিষয় নিয়ে আজকে সংশয় রয়েছে। আজকে টিডিপি যাচ্ছে তাদের স্পিকার, জেডিইউ যাচ্ছে তাদের স্পিকার, তাদেরকে হয়তো সকালে ঠান্ডা রাখছে, বিকালে তারা আবার অস্থির হয়ে যাচ্ছে। সেই জায়গায় বিজেপি যদি একনায়কতন্ত্রের চিন্তা ভাবনা করে তাহলে বারংবার আজকে এই ধরনের নির্বাচন এবং এইসব সংবিধান বিরোধী প্রশ্ন আসবে, এটাই স্বাভাবিক। একেবারেই নতুনবাবু, আপনি যেটা বললেন যে একেবারে প্রোটেন স্পিকার ভার্তৃহরি মেহতাব, এবার এখান থেকে একটু বেরিয়ে আসবো, আমাদের প্রশ্ন থাকবে পুরসভা নিয়ে। যেদিকে অন্যদিকে যখন দেখা যাচ্ছে লোকসভা স্পিকার নিয়ে দৈরথ চলছে দিল্লিতে, তখন কলকাতার বুকে গতকাল একেবারে রণংদেহী মুড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কারের পরেই একেবারে পুরসভা নড়ে চড়ে বসেছে। বলা যেতে পারে যে ট্যাগলাইনটা আমি একেবারে প্রথম শুরু করেছিলাম, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, ঠিক এই জায়গাতেই আমার এক প্রতিবেদন রাখছি আপনাদের সামনে, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে কড়া নির্দেশিকা দিয়েছেন কলকাতার একাধিক পৌরসভাগুলিকে যে ফুটপাত দখল করে রাখা যাবে না। তারপরেই আমরা দেখতে পেলাম সল্টলেকের কলেজ মোড় যে এলাকা রয়েছে, সেই এলাকায় যে অফিস পাড়া রয়েছে, সেখানে যে খাবার দোকানগুলি রয়েছে, সেগুলো কিন্তু একাধিক জায়গায় কিন্তু ফুটপাত দখল করে তৈরি করা হয়েছে। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার তরফে আজকে কিন্তু স্পেশাল ড্রাইভ অপারেশন চালানো হচ্ছে, যেখানে এই যে দোকানের যারা মালিকরা রয়েছেন সেখানে কিন্তু পুলিশ আধিকারিকরা যাচ্ছেন এবং তাদের সঙ্গে কিন্তু কথা বলছেন, তাদের কড়া নির্দেশ দিচ্ছেন যে সেই জায়গাগুলো কিন্তু সরিয়ে ফেলতে হবে। আমরা সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছি, ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ তারা কিন্তু আসছেন এবং কড়া নির্দেশিকা দিচ্ছেন যে এই যে ফুটপাত, সেই ফুটপাত দখল করে রাখা যাবে না, সেই ফুটপাত থেকে কিন্তু সরিয়ে নিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ রয়েছে সল্টলেক নিয়ে তিনি বিশেষত বলেছিলেন যে এগুলো দেখতে খারাপ লাগে, দৃষ্টিকটু হচ্ছে। তার পাশাপাশি যে যে শুধুমাত্র সল্টলেক নয়, রাজারহাট, বিধাননগর একাধিক এলাকার নাম করে তিনি কিন্তু বলেছিলেন যে এইভাবে কিন্তু ফুটপাত দখল করে মানুষের কাজের অসুবিধা করা যাবে না, মানুষের অসুবিধা করা যাবে না। একাধিক জায়গায় নোংরা পড়ে রয়েছে, পৌরসভাগুলি ঠিকমতো তার কাজ করছে না। শুধু পৌরসভা নয়, তার পাশাপাশি কিন্তু পুলিশ প্রশাসনের দিকেও কিন্তু এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশিকা দিয়েছিলেন যে এইভাবে ঠিক মতো করে কাজ করতে হবে এবং ফুটপাতগুলি দখল করে রাখা যাবে না, সেইগুলো কিন্তু অবিলম্বে সরিয়ে নিতে হবে। তেমনটাই আমরা আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি। শুধুমাত্র সল্টলেক নয়, তার পাশাপাশি একাধিক যে এলাকার যে পুলিশ আধিকারিকরা রয়েছেন, যে যেরকম গড়িয়াহাট থেকে শুরু করে শিয়ালদাহ থেকে শুরু করে বিভিন্ন এলাকার যে থানা এবং পৌরসভার আধিকারিকরা রয়েছেন, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং ফুটপাত দখল করে রাখার যে জায়গাগুলি রয়েছে সেগুলো তাদের মালিকদের কড়া নির্দেশিকা দিচ্ছেন এবং ফুটপাত থেকে যে সরিয়ে ফেলতে হবে স্ট্রাকচারগুলিকে, তারও কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে পুলিশ এবং পৌরসভার তরফে। আমাদের তো মানে দিদি যা করলো বিষ খাওয়া ছাড়া উপায় নেই, আমাদের বিষ খাওয়া ছাড়া উপায় নাই আমাদের।
ব্যবসা সমিতি আছে, আমাদের পেটে রুজি আছে, দেখা যাবে পরে কি হয়। আমরা এখানে 25-30 বছর দোকানদারি করছি, এখানে কিছুই ছিল না তখন। তা আমরা তো চাইবো যে আমাদের কিছু সুস্থ থাকুক বা আমরা যাতে জীবিকা অর্জন করতে পারি। না, আগে সেটা সিপিএম আমলে ওই ভাঙাভাঙি করতো, তখন তো পুরো ভেঙে দিত, আবার এসে আমরা বসতাম, এইভাবে চলতো। তবে ইদানিং এই সরকার আসার পরে অনেকদিন ভাঙাভাঙি তো করে না, এই এখন বলছে সরে যেতে বা অন্য জায়গায় শিফট করতে। এই একেবারে যে প্রতিবেদন আপনাদের সামনে রাখলাম, আমার সরাসরি প্রশ্ন থাকবে নীলোৎপল বাবুর কাছে, তারপর জয়দেববাবু এবং স্নেহান বাবুর কাছেও আসবো। নীলোৎপল বাবু, আমি নিঃসন্দেহে বলবো যে স্টেপ নেওয়া হচ্ছে তা একদিক থেকে হয়তো ঠিক বা ভালো, কিন্তু অন্য দিক থেকে এটাও প্যারালালি ভাবতে হবে, তার কারণ নিউটনের থার্ড ল অনুসারে সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। আমার প্রশ্ন, এতদিন ধরে এত কিছু হয়েছে, এত ফুটপাতে দোকান বসেছে, তখন নজর একবারও পড়লো না? যেই ভোটের অঙ্কে টান পড়লো উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা বিভিন্ন প্রান্তে, যখন দেখছে একটু ভোট পার্সেন্টেজ কমে যাচ্ছে গ্রামের থেকে শহরের দিকে, তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিষয়ে কনসার্ন এবং তারপরে এই হুঙ্কার, এবং এই হুঙ্কারের পরেই সরাসরি ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। নীলোৎপল বাবু, প্রথমতই বলি, আজকে মানুষ ভোটারের মধ্য দিয়ে আজকে সরকার নির্বাচিত করে মানুষের জন্য কাজ করার জন্য, কর্ম করার জন্য। বিষয়টা বললে যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না, আজকে ভোটে টান পড়েছে বলে আজকে তৃণমূল কংগ্রেস, এটা একদমই ভুল। আজকে রাজ্যের সীমা মাননীয় মমতা ব্যানার্জি, উনি আজকে হুঙ্কার দেখ বা যারা দায়িত্বে রয়েছেন পৌরসভা, তাদেরকে রাস্তা দেখিয়ে দেন। আজকে মমতা ব্যানার্জি যে সকল আদেশ দেন সে সকল আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে আশীর্বাদ, কেননা আমরা সবসময় মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে সর্বস্তরের, আজকে আমরা যারা জনপ্রতিনিধি রয়েছি, আজকে আমরা কর্মী মহলে যারা রয়েছে, আমরা সর্বদাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই দিক নির্দেশিকাকে অনুসরণ করে এবং বলে দেওয়া বিষয়গুলোকে আমরা অনুসরণ করে সর্বদাই চলি। আজকে প্রথমে যে কথাটা বলেছিলাম যে আজকে সরকার নির্বাচিত হয়েছে মানুষের কাজ করার জন্য, কোন অংশে আজকের দিনে দাঁড়িয়ে সরকার অনুভব করেছে যে যে সকল বিষয়গুলো রয়েছে, যে সকল বিষয়গুলোতে নড়েচড়ে বসা দরকার, সে সকল বিষয়গুলোতে নড়েচড়ে বসছেন। সেখানে ভোটের সাথে নড়েচড়ে বসা সেটা কোনো বিষয় হতে পারে না। আজকে মানবমুখী কাজ যেটা করার দরকার সেটা সরকার সেটাই উদ্যোগ নিচ্ছে। বেশ, নীলোৎপলবাবু, আপনি একটু ভুল বললেন সরকার গঠন। প্রথম প্রশ্ন হচ্ছে লোকসভা ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেঞ্জ হয়ে যাচ্ছে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, লোকসভা ভোটের সময়ই তিনি এতটা, প্লিজ শুনে নিন প্লিজ শুনে নিন, লোকসভা ভোটের সময়তে শুনে নিন প্লিজ। নীলোৎপলবাবু শোনার অভ্যেস রাখতে হবে, প্লিজ শুনে নিন আগে। প্রশ্ন হচ্ছে, লোকসভার সময়তেই যখন তিনি দেখছেন যে শহরের ভোট ব্যাংকে একটু ভাটা পড়ছে, তাই একটু টাইট কষার জন্যই তো এই স্টেপগুলো। আমি যদি খুব ভুল না হই, আমি জয়দেববাবুর কাছে সরাসরি চলে যাব। জয়দেববাবু, কি বলবেন? খুব ভুল বলে ফেললাম কি? গ্রামের থেকে শহরে যখন আসছে তখন ভোট বাক্সে একটু ঘাটতি হওয়ার জন্যই কি এই স্টেপ? জয়দেববাবু, 2000 সালে সিপিএম পরিচালিত কলকাতা মিউনিসিপ্যালিটি যখন এই হকার উচ্ছেদ অপারেশন সানশাইন করে, তার প্রধান বিরোধিতা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই সময় অপারেশন সানশাইনকে প্রতিহত করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় গরিব ভোট ব্যাংককে লক্ষ্য করে, এবং সেই শহুরে গরিব ভোট ব্যাংক কিন্তু আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অক্ষুণ্ণ ছিল। কিন্তু আজকের সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হয়তো বুমেরাং হয়ে যেতে পারে, কারণ কেউ সাত করে হকার হয় না। হকার কেন হয়? তাদের রুটি রুজির কোনো বিকল্প কর্মসংস্থানের পরিকল্পনা রূপরেখা রচনা করতে পারেনি না বামফ্রন্ট না তৃণমূল কংগ্রেস। তার জন্যই তো আজকে তারা হকারি করছে। কেউ সাত করে হকারি করতে আসেনি। তারা যদি চাকরি পেত, তাদের যদি কর্মসংস্থান হতো, তারা কি আজকে এই হকারি করতে ফুটপাতে বসতো? কিন্তু তারা আজকে ফুটপাতে বসেছে চাকরি পায়নি বলে, কর্মসংস্থান পায়নি বলে। আর সেখানে দোষ কাদের? সারা পয়সা নিয়ে এদের ফুটপাতে বসতে দিয়েছে বা বসার সময় বাধা দেয়নি। আজকে তাদের ওপরে খাড়ার ঘাটাকে না নামিয়ে এনে কাদের ওপরে খাড়ার ঘাটাকে নামিয়ে আনলো? যে গরিব গুরব মানুষগুলো দুবেলা দুমুঠো খাবার জন্য রুটি রুজির সংগ্রাম করছে ফুটপাতে, তাদের ওপর তাদের পেটে লাথি মারলো। শহুরে সম্ভ্রান্ত ভোটাররা কিন্তু আজকে আছে কালকে নেই, কিন্তু গরিব মানুষের ভোটার এবং ভোট ব্যাংক কিন্তু লয়াল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে সিদ্ধান্তে হয়তোবা এই লয়াল ভোটারের ভোট ব্যাংকটা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে হারাবে, কারণ গরিবের ওপর গরিবের পেটে লাথি মারার যে ভুল বামফ্রন্ট করেছিল সেই ভুল আজকে মমতা বন্দ্যোপাধ্যায় করলে।
আমি খুব সংক্ষেপে স্নেহালবাবু থেকে উত্তর নেব। মোট কথা এটাই যে জয়দেববাবু কোনো এক জায়গাতে ভোট বাক্সের কথা বললেন। স্নেহানবাবু আপনি বলুন, খুব সংক্ষেপে নেব কারণ একেবারে অন্তিম লগ্নের দিকে চলে এসেছি, বলুন। হ্যাঁ, না, বিষয়টা হচ্ছে যে 4 তারিখের আগে অব্দি যে ফুটপাত জুড়ে যে হকার বসেছিল সেটা কি মুখ্যমন্ত্রী দেখতে পাননি? এই আমার প্রশ্নটা মুভমেন্টে ছিল। উনার ফল খারাপ হলো শহর অঞ্চলে, আমি আসছি আপনাকে উত্তরে। যেই মুভমেন্টে উনার ফল খারাপ হলো শহর অঞ্চলে, সেই মুভমেন্টে উনার নজর পড়লো এই বেআইনি ভাবে যে ফুটপাত গুলো দখল করা হচ্ছে। এবং সব থেকে বড় বিষয়টা হচ্ছে কি, আপনি একটা কথা বলুন তো, যখন এরা দিনের পর দিন ধরে বসেছে তখন কোথায় ছিল পুলিশ প্রশাসন, তখন কোথায় ছিল পৌরসভা গুলো? আজকে এই গরিব মানুষগুলোর পেটে লাথি মেরে আজকে একদিনের মধ্যে তাদেরকে বলা হচ্ছে উঠে চলে যেতে, তাদের কালকে থেকে তাদের সংসারটা চলবে কি করে? এবং আরেকটা সব থেকে বড় প্রশ্নগুলো, এই লোকগুলো কি এখানে বেআইনি ভাবে বসেছিল, বা তাদের কি মাসোয়ারা বা তাদের বসার জন্য কোনো টাকা দিতে হয়নি? আপনি খোঁজ নিয়ে দেখেন লোকাল কাউন্সিলরকে, লোকাল পুলিশকে টাকা না দিয়ে আপনি একটা ছোট সবজির দোকান নিয়ে রাস্তায় বসতে পারবেন। আমি ঠেলা ছেড়ে দিচ্ছি, রাস্তায় আপনি দেখবেন অনেকে না এরকম ত্রিপল বিছিয়ে বসে সবজি বা ফল বিক্রি করে। আপনি খবর নিয়ে দেখে দিন, মাসোয়ারা তাদেরকে 300 টাকা থেকে 500 টাকা করে দিতে হয় লোকাল কাউন্সিলর বা লোকাল তৃণমূল নেতাদের থেকে, সেই টাকাটা ফেরত দিতে হবে। এই বেশ, গরিব মানুষগুলো যে এতদিন ধরে এত মাসের পর মাস ধরে টাকাটা দিচ্ছে, সেই টাকাটা আগে ফেরত করতে হবে। বেশ 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 একেবারে অন্তিম লগ্নের দিকে চলে এসেছি। এবার তিনজনকে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথম সুযোগ দেবো নীরৎপলবাবুকে। নীরৎপলবাবু, দুটো টপিক রয়েছে, এক লোকসভা স্পিকার, অন্যদিকে পুরসভার এই তৎপরতা। দুটো বিষয় নিয়ে 1 মিনিট সময় পাবেন আপনি। আপনার সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। প্রথমেই বলি যে প্রোটেম স্পিকারের মধ্য দিয়ে গণতন্ত্র হত্যা করে বিজেপি এই লোকসভা স্পিকার নির্বাচনের ক্ষেত্রে তারা এক অরাজকতা সৃষ্টি করেছে। আজকে বিরোধী শক্তিশালী হওয়া মানে আজকে ভারতবর্ষে এবং যে কোনো দেশেরই হোক, বিরোধী শক্তিশালী হওয়া মানে আজকে গণতন্ত্রের জন্য সুখবর। আজকে বিরোধী শক্তিশালী হচ্ছে এবং বিরোধীকে দুমড়ে মুচড়ে দেওয়ার জন্য আজকে বিজেপি তাদের একনায়কতন্ত্রের যে পরিকল্পনা সেটা পরিকল্পনা করার জন্যই আজকে এসব নাটক এত কিছু আমাদের হচ্ছে। আজকে স্পিকার নির্বাচনের ক্ষেত্রে যতটি হচ্ছে তারা ভারতবর্ষের গণতন্ত্রের মারার জন্যই করছে। এবং সরকার যে আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিদ্ধান্ত নিয়েছে, আজকে কি বলবো যে অনিয়মে যে সকল ফুটপাত দখল থেকে শুরু করে নানান কিছু, এটা আগের থেকে হয়ে আসছিল। বিভিন্ন দিন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিনিয়ত দেখেছি যে সকল পৌরসভাগুলো রয়েছে তারা এই বেআইনি যে অবস্থানগুলো রয়েছে, যে বেআইনি অবস্থানের বিরুদ্ধে তারা সেই সকল পৌরসভাগুলো সবসময় স্টেপ নিচ্ছে, কিন্তু কোন অংশে সেই স্টেপও কার্যকরী হচ্ছে না। এবং কোথাও যে সকল পৌরসভায় কোথাও কোথাও ছোট ছোট খামতি রয়েছে, মমতা ব্যানার্জি যতগুলো পৌরসভা রয়েছে ভাবে যে কাজটা করে আসছিল সেই কাজটাতে যেন সময় দিতে পারছি না, একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি, সংকীর্ণ সময়। এবার সুযোগ দেবো স্নেহানবাবুকে। স্নেহানবাবু, দুটো টপিক, 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট আপনার শুরু হচ্ছে এখন, বলুন। আমরা এখনো বলছি কালকে স্পিকার নির্বাচন, আমরা চাইবো এখনো এক রাত্রির বাকি, এক রাত্রির মধ্যে সমাধান সূত্র বেরিয়ে আসে। কংগ্রেসকে নিজেদের ঔদ্ধত্য ছেড়ে সবার সাথে আলোচনার মাধ্যমে করতে হবে। এবং রাহুল গান্ধী যে কথাটা বললো, রাহুল গান্ধী যে ভুল বললো বা মিথ্যা বললো, তার প্রমাণ কিন্তু ভারতীয় জনতা পার্টির কারোর কথা থেকে দেখতে হবে না। অভিষেক ব্যানার্জি নিজে বলছে যে কংগ্রেস আমাদের সাথে পর্যন্ত আলোচনা করেনি। তার মানে ভেবে দেখুন কংগ্রেসের ঔদ্ধত্য আজকে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। হকার নিয়ে আমি একটা কথা বলি, শেষ কথা বলি, যে এই যে হকারদের থেকে যে টাকা খাওয়া হয়েছে, এই অভিযোগ বিরোধীদের কথা ছেড়ে দিন। কালকে কিন্তু প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী নিজে বলেছে সুজিত বসুকে যে এই যে এদেরকে বসানো হয়েছে, কারা টাকা খেয়েছে আমি সব জানি। তাই আমি আবারও বলছি, আজকে তোমাদের কাউন্সিলররা, তোমাদের মন্ত্রীরা দিনের পর দিন টাকা খেয়ে মাসোয়ারা নিয়ে এদেরকে বসিয়েছে। একদিনের মধ্যে এইভাবে তাদেরকে উঠিয়ে দেওয়া যাবে না, তাদের রুটি রুজি বা তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করো। বেশ, একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। এবার সরাসরি সুযোগ দেবো যাদববাবুকে। যাদববাবু, দুটো টপিক, 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট শুরু হচ্ছে আপনার এখন, বলুন। ওম বিড়লাকে দ্বিতীয়বারের জন্য আবার সংসদে স্পিকার পদে নমিনেশন ফাইল করানোর মাধ্যমে বিজেপি বার্তা দিল, বিজেপি সেই বিজেপি রয়েছে, মোদি সেই মোদি রয়েছে, এবং এই মোদি বিরোধীদের কিন্তু এতটুকু স্পেয়ার আপ করবে না। এবং তার যে দোর্দণ্ড প্রতাপ সাম্রাজ্য শক্তি, সেইটা নিয়ে কিন্তু বিরোধীরা যদি কালকে
পরাভূত হয়, পরাস্ত হয়, বা তাদের মধ্যে যদি খণ্ড বিখণ্ড রূপ আমরা দেখতে পাই, তাহলে কিন্তু আগামী দিনে মোদী আরো ভয়ঙ্কর হয়ে বিরোধীদের ওপর আছড়ে পড়বে। এবং যেটা ভারতবর্ষের মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ থেকে গণতন্ত্রের ওপর আজকে আপনারা বাজারের হাল দেখছেন, শাকসবজির দাম দেখছেন, তেল, গ্যাস, মদ, ওষুধ পালার দাম দেখছেন, এগুলো আবার বাড়তে শুরু করবে। এভাবেই আগামী দিনে মধ্যবিত্ত সমাজটাই হয়তো এই ত্রিস্তরীয় সমাজ ব্যবস্থা থেকে উবে যাবে। বেশ, একেবারে অন্তর্লনে চলে এসেছি। আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ ট্র্যাক টিভি বাংলায় আসবার জন্য, এক কথা অঞ্জনের এই শোতে যোগদান করার জন্য। যে কথা বলে আজকের স্পেশাল শো শেষ করব, একটা বিষয় হয়তো দর্শকরা খেয়াল করে থাকবেন, স্নেহান বাবু থেকে শুরু করে বিজেপির সমর্থকেরা একটু মনে হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের জন্য একটু নরম হয়েছেন? আমাদেরও মনে হচ্ছে। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রায়কে কোনো একটা জায়গাতে একটু বোধহয় বিজেপির সমর্থকরা সমর্থন করছেন। তার কারণ ইতিমধ্যে রাজনাথ সিং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেছেন। এবার এই মোড় কোন দিকে যায় নজর থাকবে আমাদের। সঙ্গে সঙ্গে হকারদের পরবর্তীকালে আর কি স্টেপ থাকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদ্রূপ কি রিয়াকশন দেন সেদিকেও নজর থাকবে। আর এরকমই টান শো দেখার জন্য ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখতে হবে ট্র্যাক টিভি বাংলার পর্দায় এক কথায় অঞ্চলে। নমস্কার।